আর একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। দেখো, আমরা পশ্চিমবঙ্গে আছি, ভারতের মধ্যে খুব একটা মানে প্রবলেমের মধ্যে নেই, মানে ইয়ের দিক থেকে, প্রাকৃতিক দিক থেকে। যদিও দূষণ আমাদেরকে গ্রাস করে নিচ্ছে, সেই দিকটা আমি বলছি না। আমাদের এখানে যেমন ঝর্ণা রয়েছে, নদী রয়েছে, ঠিক আছে? সমস্ত মিনিয়েচার অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। সো সারা পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ হচ্ছে ভারত। এইবার চলে এসো, আমাদের এখানে টেম্পারেচারটাও কি হয়, খুব সুন্দর থাকে। অর্থাৎ 25 ডিগ্রি, ঠিক আছে? কোনো জায়গায় যেমন কাশ্মীরে গেলে টেম্পারেচার অনেকটাই কম থাকে। আবার সাউথ ইন্ডিয়ায় টেম্পারেচার একটু বেশি থাকে। নর্থ ইস্টে অন্যরকম থাকে। অ্যাবভ বলতে গেলে একটা কিন্তু ভেজিটেশন বা গাছপালার কিন্তু প্রাধান্য এখানে কিন্তু দেখা যায়। কিন্তু যে সমস্ত বরফে ঢাকা এরিয়া, সেখানে কিন্তু কোনো গাছপালা হয়ই না। তো সেই সমস্ত জায়গায় কি করা হয়? দাঁড়াও, গ্রিন হাউসের একটা ইমেজ নিয়েছে। আগেরবারই এই ইমেজ আনতে গিয়ে আমি একটা সুইচ টিপে দিয়েছি, ভিডিওটা বন্ধ হয়ে গেছিল। এই যে একটা কাঁচের তৈরি ঘর, চলে আয়, ডিস্টার্ব করিস না। শীত প্রধান অঞ্চলে, অর্থাৎ যেখানে ঠান্ডা থাকে, সেখানে কি তৈরি করা হয়? এখন কাঁচের তৈরি ঘর তৈরি করা হয়। এইভাবে বলছি। এই কাঁচের তৈরি ঘর কেন তৈরি করা হলো? সূর্যের আলোটা যখন এর ভেতরে ঢুকবে, এর ভেতর থেকে ধাক্কা খেয়ে বেরোনোর সময় কি হয়ে যাবে? এই তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে। আর এর ফলে কি হবে? বেরোতে পারবে না। এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রাধান্য। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস কি করে জানো? এই যে আমি বলেছি একটু আগে, একদম প্রথম স্লাইডে, আমি বলেছিলাম ইনফ্রারেড বলে এক ধরনের রেডিয়েশন পাওয়া যায়। IR বা ইনফ্রারেড রেডিয়েশন, অবলোহিত তরঙ্গ। তারা কি করতে পারে? মলিকিউলকে গরম করতে পারে বলতে পেরেছিলাম। তো কি করে গরম করে একটুখানি আগে বলে দিই। ধরো কার্বন ডাই অক্সাইডের যদি স্ট্রাকচার দেখো, দাঁড়াও এখানে C ডবল বন্ড O। এরা কিভাবে ভাইব্রেশন করে আমি যদি দেখাতে পারি খুব ভালো হবে, জানি না পাবো কিনা। CO2 মলিকিউল, এই যে দেখো এখানে, এখানে যেটা রয়েছে কার্বন ডাই অক্সাইডের যে মলিকিউল, দেখো আমি যে স্ট্রাকচারটা এঁকেছিলাম খানিকটা ওই রকমই, মানে একই স্ট্রাকচার। এখানে কি হয়, মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে কার্বনের পরমাণু, এদিকে দুটো অক্সিজেনের পরমাণু কিন্তু একটা অপরের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড ফর্ম করে। এবার এই যে জিনিসটা হয়, ধরো আমি বলছি, এটা ধরো অক্সিজেন, দুদিকে দুটো মানে এর মাঝখানে কার্বন, দুদিকে দুটো অক্সিজেন রয়েছে। এদের মধ্যে যখনই তোমরা জানো যে পরমাণুগুলো সবসময় কি করছে? ভাইব্রেট করছে। একটা অণুর মধ্যে যে কোনো অণু যখন ফরমেশন, সে অক্সিজেন বলো, নাইট্রোজেন বলো, তোমরা ভেবো না এরা খুব শান্তশিষ্টভাবে এই অবস্থায় বসে আছে। ঠিক আছে? এরা সবসময় ভাইব্রেট করছে। কখন ভাইব্রেশন বন্ধ হবে? অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, যাকে বলে পরম শূন্য উষ্ণতা, যাতে 0 K বা 0 কেলভিন টেম্পারেচার বলা হয়, সেইখানে গিয়ে এদের ভাইব্রেশন কিন্তু স্টপ হবে, যেটা বাস্তবে পসিবল না। ঠিক আছে? কাল্পনীয় ঘটনা, ইমাজিনারি ফেনোমেনন। তো এইখানে কি হচ্ছে, একটা কার্বন আর একটা অক্সিজেন পাশে থাকার ফলে কি হচ্ছে? অলওয়েজ ভাইব্রেট করছে। এই ভাইব্রেশনের ফলে কি হয় জানো? এই কার্বন পরমাণুটা দুভাবে ভাইব্রেট করতে পারে। এবার অক্সিজেনগুলো এরকম দূরে চলে গেল, পর মুহূর্তেই কি চলে এলো? অক্সিজেনগুলো, দাঁড়াও আমি মার্ক করি, ভালো বুঝতে পারবে। এই যে একবার অক্সিজেনগুলো দূরে গেল, একবার কাছে এলো, একবার দূরে গেল, একবার কাছে এলো। এটা দুদিকেই কিন্তু হয়, হ্যাঁ? এমন না যে একদিকে হয়। তো এর ফলে কিন্তু এক ধরনের ভাইব্রেশন হয়। আচ্ছা বলো তো, এর ফলে এর কি কোনো পরিবর্তন আদৌ হচ্ছে? না, হচ্ছে না। কিন্তু এক ধরনের জিনিসের কিন্তু পরিবর্তন হয়। পরিবর্তন বলতে আমি কি বলতে চাইছি? যে ইলেকট্রনগুলো কোনোভাবে সরাসরি হচ্ছে কিনা। অর্থাৎ
তোমরা একটা কনসেপ্ট কদিন পরে পড়বে। এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই তড়িৎ ঋণাত্মকতার ফলে কি হয়? একটা ডাইপোল মোমেন্ট তৈরি হয়। যেখানে মানে এখন তোমাদের এটা নেই। যেখানে জেনারেলি কি হয়? একটা ডাইপোল মোমেন্ট তৈরি হয়। যার ফলে কি হয়ে যায়? তার পার্টিকেলটার মধ্যে তোমরা কি জানো? একটা ক্যাটায়ন হয় আর একটা অ্যানায়ন হয়। যেখানে মাইনাস আর প্লাস তৈরি করে। কিন্তু এছাড়াও আরেক ধরনের খুব ক্ষুদ্র পরিমাণে ডাইপোল মোমেন্ট তৈরি হতে পারে যেটাকে বলে পার্শিয়াল চার্জ ওর মধ্যে চলে আসতে পারে। যার ফলে কি হয়? মানে অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন এরা সবসময় চায় কি ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে রাখতে। যখনই টেনে রাখার চেষ্টা করবে তখনই কি তৈরি হয়ে যাবে? একটা ডাইপোল মোমেন্ট তৈরি হয়ে যাবে। আর এই ডাইপোল মোমেন্ট যখনই তৈরি হবে না আমি কি বলেছি? আলো, তড়িৎ, চুম্বকীয় তরঙ্গ। তখনই ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গটা কি হয়ে যাবে? অ্যাবসর্ব হয়ে যাবে। আর কি বলেছি? ইনফ্রারেড যেটা রয়েছে অর্থাৎ আইআর রেডিয়েশন যেটা রয়েছে, সেই আইআর কি করে? আইআর এর যে রেডিয়েশনের যে তেজটা বা শক্তিটা, তাপটা সেটা ওরা কিন্তু এইভাবে নিজেদের মধ্যে স্টোর করে। কার্বন ডাই অক্সাইড কিভাবে স্টোর করে? কি কার্বন পরমাণুটা যেটা রয়েছে, এই কার্বন পরমাণুটা একবার এদিকে সরে, মানে এই কার্বন পরমাণুটা ধরে নাও, এবার এদিকে সরছে, এবার এদিকে সরছে, এদিকে সরছে, এদিকে সরছে। এর ফলে কি তৈরি হচ্ছে? এর ডাইপোল মোমেন্টটা চেঞ্জ হচ্ছে, এর ফলে আয়ন রেডিয়েশনটাকে কি করে নিচ্ছে? অ্যাবজর্ব করে নিচ্ছে। তাহলে এর ভেতরে যত CO2 বাড়বে, এর ভেতরে যত CO2 বাড়বে, কি হবে? এর তাপমাত্রা তত বেশি বাড়বে। এর তাপমাত্রা তত বেশি বাড়বে, এর ভেতরের তাপমাত্রা কিন্তু বেড়ে যাওয়ার ফলেই কিন্তু ভেতরে গাছপালাগুলো হয়েছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে চলে এসো। তাহলে এইটাকে বলা হচ্ছে কি গ্রিন হাউস। কি বলা হচ্ছে? গ্রিন হাউস। এই ঘরটাকে বলা হচ্ছে গ্রিন হাউস, হ্যাঁ? পরীক্ষায় আমি অনেককে দেখেছি গ্রিন হাউস বলেছি, লিখে দিয়েছে পৃথিবীর গ্রিন হাউস ইফেক্ট। খুব সাবধান থাকবে। গ্রিন হাউস আলাদা, গ্রিন হাউস ইফেক্ট আলাদা। এই ঘরটাকে পার্টিকুলারলি বলা হচ্ছে গ্রিন হাউস। আর এই কনসেপ্টটাকেই পৃথিবী হিসেবে কল্পনা করো। ধরো এই যে ঘরটা রয়েছে, এই ঘরটা একটা পুরো পৃথিবী। পৃথিবীর মধ্যে আমরা প্রচুর কলকারখানা তৈরি করছি। পৃথিবীর মধ্যে দৈনন্দিন আমাদের আ আ বাস, গাড়ি, যানবাহন দিন, দিন বেড়েই চলেছে। তার ফলে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড বেরোতে থাকছে। অন্যান্য গ্যাসগুলো বাড়তে থাকছে। মিথেন বাড়ছে। এই সমস্ত নাইট্রাস অক্সাইড বাড়ছে। এই সমস্ত হওয়ার কারণে কি হয়ে যাচ্ছে? পৃথিবীর তাপমাত্রাটা সেই একইভাবে বেড়ে যাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা এখানে যেমন এই ঘরটার তাপমাত্রা বেড়ে গেছিল। এখন কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে কি হবে? এই কনসেপ্টটাকে নিয়ে অর্থাৎ গ্রিন হাউসের কনসেপ্টটা সারা পৃথিবীতে কাজে লাগাও, হয়ে যাবে গ্রিন হাউস ইফেক্ট। এই যে ঘটনাটা ঘটছে, এই গ্রিন হাউসের মতো সেই ঘটনাটাকেই বলা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। এইবার গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী যে সমস্ত গ্যাসগুলো রয়েছে, সেই গ্যাসগুলোর নাম বলছি লিখে নাও তোমরা। সবার ১ম এ চলে এসো কার্বন ডাই অক্সাইড যেটা হচ্ছে মেইন কালপ্রিট। CO2 অ্যারাউন্ড আমাদের 49% 50% ই ধরো প্রিসাইজলি স্পিকিং 49% 49% কে দখল করে রেখেছে? কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী সবথেকে বেশি কে? কার্বন ডাই অক্সাইড। এটা একটু বড় করে। কার্বন ডাই অক্সাইড দায়ী হচ্ছে 49%। মানে বুঝতে পারছো? আমাদের যে পৃথিবীর টেম্পারেচার বাড়ছে, এটা কিন্তু কেবলমাত্র 50% দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তোমরা খেয়াল করবে। এই জিনিসটা তোমরাও খেয়াল করবে। একটা ঘরে ১০ টা বন্ধু যখন থাকবে, একটা ঘরে ১০ টা বন্ধু যখন থাকবে, তখন দেখবে ঘরের টেম্পারেচার কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। কি করে বাড়ে? এই কার্বন ডাই অক্সাইড যে গ্যাসটা রয়েছে, এ কিন্তু তাপটাকে ধরে রেখে দিতে পারে অনেকক্ষণ ধরে। ওই জন্য কি হয়? ঘরটার টেম্পারেচার বেড়ে যায়। আর এটাই পৃথিবীর ক্ষেত্রে হচ্ছে। ঠিক আছে? এরপর চলে এসো কার্বন ডাই অক্সাইডের পরে যেটা আছে আ 2nd যেটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে মিথেন। যার স্ট্রাকচার হচ্ছে CH4 ঠিক আছে? এর মোটামুটি 18% কিন্তু প্রবলেমে ফেলে পৃথিবীকে।
এই গ্রিন হাউস এফেক্টের জন্য। চলে এসো। এটা গেল হচ্ছে আমাদের মিথেন। মিথেন কত পার্সেন্ট? 18%। কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট? 49%। ক্লিয়ার হয়েছে? এর নেক্সট পয়েন্টে চলে এসো। আচ্ছা, মিথেনের পরে হচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে N2O। N2O যে যতটা দামি মানে দায়ী সেটা হচ্ছে 6%। কিন্তু ওভারঅল দেখতে গেলে কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি। N2O এর পরে চলে এসো আমাদের যে জলীয় বাষ্প। আচ্ছা দেখো একটা জিনিস, জলীয় বাষ্প অক্সিজেনের স্ট্রাকচার কি? H2O তো এরকম স্ট্রাকচার হয়। এর ভাইব্রেশন কিরকম হয়? এই দেখো মাঝখানে অক্সিজেন, এদিকে দুটো হাইড্রোজেন। একবার কি হয়? এদিকটা ছোট হয়ে যায়, একবার এদিকটা ছোট হয়ে যায়। এইভাবে একটা ভাইব্রেশন হয়। একটা ভাইব্রেশনে এরকম হাইড্রোজেন পরমাণুগুলো এদিক এদিক ঘোরে। বুঝা গেছে? আরেকটা হয় পুরোটা এরকম এভাবে মুভ করে। তো এই ৩ ধরনের ভাইব্রেশন হয়। এই ৩ ধরনের ভাইব্রেশন আমি কি বলছি? আবার দেখো এর একটা ডাইপোল মোমেন্ট রয়েছে কিভাবে? হাইড্রোজেন থেকে অক্সিজেন কি করতে চায়? ইলেকট্রনটা টেনে নিতে চায়। কারণ এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। যার ফলে এদিকে একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হয়। ওই জন্য জলীয় বাষ্পও কিন্তু কি আমাদের এক ধরনের গ্রিনহাউস গ্যাস, কিন্তু মানে গ্রিনহাউস ইফেক্টের জন্য দায়ী। তাহলে এখানে জলীয় বাষ্প, আর এখানে আরেকটা জিনিস আমাদের বাকি রয়েছে সেটা হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। সিএফসি কিন্তু আগেও পড়েছো। এই সিএফসি এমন একটা জিনিস যে কি তৈরি করছে? আমাদের ওজোন গ্যাসকেও ধ্বংস করছে, আবার গ্রিনহাউস ইফেক্টের জন্যও দায়ী। সিএফসি কি করছে? আমাদের 14% আমাদের কিন্তু দায়ী। যদিও গ্রাফটা প্রপারলি হয়নি, তোমরা যে যার টেক্সট বইতে দেখে নেবে। ঠিক আছে? এই সিএফসি না, এই কালারটা দিলে হবে না তো। সিএফসি কিন্তু আমাদের 14% দায়ী হচ্ছে কিসের জন্যে? গ্রিন হাউস এফেক্টের জন্য। ক্লিয়ার হয়েছে? এই এরা বাদ দিয়ে, ঠিক আছে, এরা বাদ দিয়ে জলীয় বাষ্প হতে পারে আর অন্যান্য যা কিছু রয়েছে, তারাও অল্প অল্প বিস্তর কন্ট্রিবিউট করে গ্রিন হাউস এফেক্টের জন্য। কারণ দেখো আমি বারবার কি বলছি, প্রত্যেকটা মলিকিউলই কিন্তু কিছু না কিছু এনার্জি ওরা কিন্তু ধরে রেখেছে প্রত্যেকটা কণায়। তো তারাও তো কিছু কন্ট্রিবিউট করবে। ঠিক আছে না? বেশি পরিমাণে না করলেও অল্প তো করবে। সেটা হচ্ছে জলীয় বাষ্প আর অন্যান্যরা মিলে মোটামুটি 13% ভূমিকা পালন করছে কিসে? গ্রিন হাউস ইফেক্টে। এই গেল আমাদের গ্রিন হাউস ইফেক্ট। আর কি হলো? ওজোন লেয়ার কিভাবে ধ্বংস হয়, যেই দুটো জায়গা থেকে বড় কোশ্চেন কিন্তু তোমরা পেয়েই যাবে। ওজোন লেয়ার মাপার একক কি? ডপসন এককে মাপা হয়। যা কিছু ফ্যাকচুয়াল ডাটাগুলো দিলাম তোমরা তোমাদের বই থেকে ক্রস চেক করে নেবে। তোমরা বই থেকে ক্রস চেক করে নেওয়ার ফলে আমাকে যদি কোনো মানে কোনো জায়গায় তোমাদের বইতে দেখো যে অন্য রয়েছে, আমার কাছে ডাটাটা খুব সামান্য এদিক ওদিক হতে পারে, কারণ প্রত্যেকটা বই প্রত্যেক রকম ডাটা ফলো করে। সো ইট ডাজন্ট ম্যাটার। এমসিকিউতে দেবে এগুলো, এমসিকিউতে দিলে আশপাশে যে ডাটাটা পাবে সেটা করবে। জেনারেলি এই ডাটাগুলো থেকেই কিন্তু এক্সামে তোলা হয়, ওই জন্য আমি এই ডাটাগুলো দিয়েছি। ক্লিয়ার হয়েছিল? হয়নি? তো এই হচ্ছে ব্যাপার টোটাল গ্রিন হাউস এফেক্ট। আর যা কিছু ছিল ওজোন স্তরের ধ্বংসের কারণ, এই সমস্ত কারণগুলো আমি বুঝিয়ে দিলাম। এরপরে একটা টপিক সামান্য পরিমাণে রয়ে গেছে, যেটা হচ্ছে বিভিন্ন রকমের শক্তির ব্যবহার, যেটা আমাদের বলা হয় শক্তির ব্যবহার মানে কি? আমরা শক্তিকে কিভাবে ব্যবহার করব। যেমন জ্বালানি রয়েছে, ঠিক আছে? যাদেরকে পুড়িয়ে আমরা আ শক্তি তৈরি করি। যেমন কয়লাকে পুড়িয়ে আমরা তাপবিদ্যুৎ শক্তি তৈরি করছি। তো এগুলো হয়ে গেল জ্বালানি। জীবাশ্ম জ্বালানি মানে কি? ওই যে পাললিক শিলার স্তর রয়েছে মাটির নিচে, সেখান থেকে আমরা কয়লাকে তুলছি, পেট্রোলিয়াম তুলছি, এরা হয়ে যাচ্ছে জীবাশ্ম। ওদেরকে পোড়াচ্ছি, এরা হয়ে যাচ্ছে জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে? একটা কনসেপ্ট আছে ইগনিশন পয়েন্ট। আ ইগনিশন পয়েন্টের বাংলাটা একটু তোমাদের টেক্সট বইতে দেখে নেবে। যে তাপমাত্রাটায় গিয়ে কোনো জ্বালানি চলে যাচ্ছে মানে চলনটা শুরু হচ্ছে, তাকে বলা হচ্ছে ইগনিশন পয়েন্ট। ঠিক আছে? জ্বালানির তাপন মূল্য মানে কি? ধরো ১ গ্রাম আমি জ্বালানি নিলাম, সেটাকে পুড়িয়ে কতটা তাপ পাওয়া যাবে সেটা হয়ে গেল জ্বালানি এই তাপন মূল্য। আবার যদি আমি ১ কেজি নিই, ১ কেজিতে পোড়ালে কতটা পরিমাণ তাপ উৎপন্ন হয়ে যাবে সেটাও কিন্তু তাপন মূল্যের একক। যেমন আমরা দৈর্ঘ্য মিটারে মাপতে পারি, কিলোমিটারে মাপতে পারি। আমি কিন্তু ইউনিট আর ডাইমেনশন এর উপর ইন ডেপথ একটা ক্লাস আমি খুব শীঘ্রই নেব। কারণ মেজরিটি অফ দ্যা স্টুডেন্টস এর ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারটায় প্রবলেম আছে আমি জানি। তো ওই জায়গাটার আমি কিন্তু ইন ডেপথ এ ক্লাস নেব। আপাতত কেন বললাম? কারণ হচ্ছে এই যে সিজিএস একক, এসআই একক অনেকেই গুলিয়ে ফেলো। আমি এখন ডেপথ এ ঢুকছি না। তো ওই জন্য আমি ওপর বলে দিচ্ছি। ঠিক আছে? তো তাপন মূল্য মানে কি বললাম?
একটা সামান্য পরিমাণ জ্বালানির কতটা মানে ১ গ্রাম হোক, ১ কেজি হোক জ্বালানিকে পুড়িয়ে কতটা পরিমাণ তাপশক্তি পাচ্ছি সেটাকে বলা হবে তাপন মূল্য। এইবার কয়েকটা প্রসেস রয়েছে যে প্রসেসগুলোর মাধ্যমে আমাদের কিন্তু এখন শক্তি দেখো আমাদের ২ টো হয়। একটা হচ্ছে চিরাচরিত, ২ নম্বর হচ্ছে অচিরাচরিত। চিরাচরিত মানে কনভেনশনাল যেগুলো আমরা জেনারেলি ইউজ করে আসছি। অর্থাৎ কয়লা হতে পারে, পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে যেগুলো চলে আসছে। অচিরাচরিত মানে কি? যেগুলো আমাদের ফিউচার অর্থাৎ যেগুলো খুব এখনো প্রচলিত হয়নি। কিন্তু সেগুলো থেকে আমরা শক্তি পেতে যেমন সৌরশক্তি হতে পারে, জোয়ার-ভাটা শক্তি হতে পারে। এগুলো পুরোপুরিভাবে চালু হয়নি এখনো। কিন্তু খুব শিগগিরই হতে চলেছে। কারণ হচ্ছে কয়লা তো একটা সময় ফুরিয়ে আসবে। হ্যাঁ? আচ্ছা একটা কনসেপ্ট মাথায় চলে এলো। এক সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আজকে ধরো আমার ইচ্ছা হলো মানে হঠাৎ করে ইলেকট্রিসিটি যাচ্ছে, ইলেকট্রিসিটি প্রবলেম আমাদের স্টার্ট হয়ে গেছে তোমরা খেয়াল করবে। হঠাৎ আমার মনে হলো আমি কোনো ইলেকট্রিসিটি প্রবলেমই রাখবো না। প্রচুর এসি, ফ্রিজ আমি ইউজ করব। আর ব্যাপারটা হচ্ছে যে এখন যে কারেন্টের ইউনিট অনেকটা হাই চলছে, সেই ইউনিট যে ভ্যালু আছে, তো সেইটাকে অনেকটা কমিয়ে দেবো। ধরো এরকম ভাবনা চিন্তা এলো কখনো মানুষের, যে আমার কাছে তো কয়লা প্রচুর রয়েছে, আমি ইউনিট ভ্যালুটা কমিয়ে দিই, প্রচুর পরিমাণে তাপ কি আছে? তাপ দেবো, স্টিম করবো, আমাদের কারেন্ট পেয়ে যাবো। ঠিক আছে? টারবাইনের মাধ্যমে। তো এই কনসেপ্ট করতে যদি আমরা চালু করে দিই, ধরো খুব তাড়াতাড়ি তো শেষ হয়ে যাবে না? তাহলে আমাদের উন্নতিটা এমন করতে হবে যাতে করে ভবিষ্যৎ প্রজন্মরাও বেঁচে থাকতে পারে। কি বললাম বোঝা গেছে? যেমন ধরো বলছি পেট্রোল। এখন পেট্রোলের দাম অনেক হাই চলছে। তো আমরা একটি প্রচুর ধরো প্রচুর কমিয়ে দিলাম পেট্রোলের দাম। মানুষ প্রচুর ব্যবহার করবে। ঠিক আছে? তো প্রচুর ব্যবহার করার ফলে কি হয়ে যাবে? আমাদের একটা সময় আসবে পেট্রোল শেষ হয়ে যাবে। তাহলে আগামী প্রজন্মরা কি করবে? তাদের তো কিছু করার থাকবে না। তাহলে আগামী প্রজন্মের কথা মাথায় রেখে আমরা যখন নিজেদের উন্নতিটা করব তখন তাকে বলা হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এইগুলো কিন্তু ২ নম্বরের কোয়েশ্চেন্স এ কিন্তু দেয়। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই। যেটা হচ্ছে আ সৌরশক্তি। ঠিক আছে? সৌরশক্তি কি হয়? সূর্যের আলো পড়ে, সৌরকোষ যাকে বলা হয় সোলার সেল। তোমরা দেখে থাকবে এখন সোলার সেল এবং চাঁদ চৌকোর কাছে আমি নিয়ে আসি। দাঁড়া। এখানে দেখো, এই যে যেমন তোমরা ব্যাটারির ক্ষেত্রে সেল আর ব্যাটারির মধ্যে তফাৎটা নিশ্চয়ই তোমরা জানো। যখন একটা ইউজ করব, দোকান থেকে ইউজ করে ধরো এভারেডি হোক, ডিউরাসেল হোক, যা হোক কিছু ব্যাটারি কিনে আনলাম, নিপো হোক কিনে আনলাম। একটা যখন ইউজ করব তখন তাকে বলা হবে সেল। যখন একটার সাথে আরো আরেকটা জুড়ে দেবো বা তার বেশি কিছু জুড়ে দেবো তখন সেটা হয়ে যাবে ব্যাটারি। ক্লিয়ার হয়েছে? এই যে দেখো এখানে ছোট গুলো কি সেল। আর যখন পুরো জিনিসটা ইউজ করব এটাকে বলা হবে প্যানেল। পুরো জিনিসটাকে কি বলা হবে? সোলার প্যানেল। তাহলে ছোট জিনিসে নিশ্চয়ই অতটা বেশি ইলেকট্রিসিটি আমরা পাচ্ছিলাম না। ওইজন্য কি করলাম? ছোট অনেক সোলার সেলকে জুড়ে কি করে দিলাম? সোলার প্যানেল। সোলার সেল বা সোলার প্যানেলে কি ইউজ হয়ে যায়? সিলিকন অথবা জার্মেনিয়ামের মতো অর্ধপরিবাহী আমাদের ইউজ করতে হয়। অর্ধপরিবাহী কনসেপ্ট তোমরা আ আ কি বলে ওটা? ইলেকট্রিক কারেন্ট বা আ চলতরিৎ চ্যাপ্টারে তোমরা জানতে পারবে। এই সম্পর্কে ইন ডেপথ আমি আলোচনা করব। আপাতত জেনে রাখো যে সোলার সেলের মধ্যে সিলিকন আর জার্মেনিয়ামের ইউজ করা হয়। এর বাইরে ক্লাস 10 এর জন্য আর কিচ্ছু দরকার নেই। আমি এখন সোলার নিশ্চয়ই সেল বা প্যানেলের মেকানিজম বোঝাতে চাইলে বুঝিয়ে দিলাম। কিন্তু তাতে তোমাদের কোনো লাভ হবে না। এটা মাধ্যমিকে আসবেই না। কি বললাম বোঝা গেছে? জাস্ট এটুকু জেনে রাখো সোলার সেল, সিলিকন আর জার্মেনিয়াম এই দুটো পরিবাহী দিয়ে তৈরি করা হয়। নেক্সট কনসেপ্ট যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আ যে একটা ধরো ড্যাম রয়েছে, ড্যাম মানে বাঁধ।
তো সেই বাঁধের মধ্যে কি করা হয়? জল ধরে রাখা হয়। এই জলটাকে যখন একটা ছোট্ট জায়গা দিয়ে পাস করাবো, অর্থাৎ ড্যাম ড্যাম ছিল ধরো এদিকে দুদিকে, মাঝখানে ধরো এটা জল। জলটাকে যখন একটা ছোট্ট জায়গা দিয়ে পাঠাবো, ঠিক আছে না? জলটা কি হবে? প্রচন্ড স্পিডে যাবে। আর সেইখানে যদি একটা পাখা, পাখা বলবো না, এটাকে বলা হয় টারবাইন। টারবাইনের সাথে কি লাগানো থাকে? ডায়নামো লাগানো থাকে। ইলেকট্রিক ডায়নামো। সেই তোমরা ছোটবেলায় দেখে থাকবে যে একটা ইলেকট্রিক মোটর আছে, ঠিক আছে? ইলেকট্রিক মোটর রয়েছে। যদি কারেন্টে জুড়ে দাও, অর্থাৎ ব্যাটারির সাথে জুড়ে দাও, তখন কি হয়? মোটরটা ঘোরে। আবার উল্টো জিনিস দেখবে তোমরা। ওই যে মোটরটা রয়েছে না? মোটরটার সাথে একটা যদি টুনি লাইট জুড়ে দাও, সেটাকে যদি ঘোরাও, কি হয়? টুনি লাইটটা জ্বলতে থাকে। তার মানে ওখানে উল্টো ফেনোমেনন করে কি করা হচ্ছে? ঘোরানো হচ্ছে। এই টারবাইনটাকে ইলেকট্রিক দিয়ে ঘোরানো গেলে কি হয়ে যেত? ওটা পাখার মতো কাজ করত। আর জল শক্তিকে কাজে লাগিয়ে যখন পাখাটাকে ঘোরাচ্ছি, উল্টো দিকে কি হচ্ছে? আমাদের তড়িৎ উৎপন্ন হচ্ছে। এটাকে একটা ব্যাটারিতে সেভ করে নাও। সেভ করে নিয়ে পাঠিয়ে দাও। হয়ে যাবে ইলেকট্রিক তৈরি। সেম কনসেপ্ট কোথায় লাগছে? বায়ু কলেতে। এই যে উইন্ড মিল বা বায়ু কল থাকে, হাওয়াকে কাজে লাগিয়ে, হাওয়ার গতিকে কাজে লাগিয়ে পাখাগুলোকে ঘোরানো হয়। পেছন দিকে সেম টারবাইন লাগানো থাকে। সেই টারবাইনটার মাধ্যমে কি হচ্ছে? ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। এই বায়ু কল, সৌর কল এগুলো সব বুঝিয়ে দিলাম। বাকি কিছু, কিছু কনসেপ্টস রয়েছে, চ্যানেলটাকে ফলো রেখো। বাকি কনসেপ্টস গুলো কিন্তু আমি শর্টস ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো। কারণ এই ভিডিওতে তোমাদের প্রয়োজন পড়বে না। ২-১ টা ছোটখাটো কনসেপ্টস রয়ে গেছে। সেগুলো তোমরা শর্টস ভিডিও যেগুলো আসবে, ভবিষ্যতে আপলোড হবে, সেগুলোতে খেয়াল রাখবে। সেই জায়গাগুলোয় কিন্তু এই চ্যাপ্টার থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পাবে। নেক্সট ক্লাস আর একটা নেব আমি ক্লাসের উপর, যেখানে যত রকমের এমসিকিউ আছে, শর্ট কোয়েশ্চেনস আছে, পুরোটা ওয়ান শট, অর্থাৎ এই যে পুরো চ্যাপ্টারটা পড়লে তার ওয়ান শট ভিডিও পাবে। অর্থাৎ পড়াশোনাটা তখনই বেশি মার্কস ক্যারি করতে পারবে যখন বারবার রিভিশনস করবে। তো এখানে কি হয়ে গেল? থিওরিটা বুঝে নিলে, তারপর তোমাদের টেক্সট বই পড়ছো, তারপর আমার যে আর কি ওয়ান শট টাইপের যে ভিডিওগুলো আসবে, সেইগুলো একটাই আসবে এই চ্যাপ্টার থেকে। তো সেইটা দেখে নেবে, তাহলে তোমাদের পুরো চ্যাপ্টার কিন্তু রেডি হয়ে যাবে। আর এক্সামের আগে আমি বলে দেবো কোনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো ফলো করবে। আরেকবার মার্কস ডিভিশনটা বলে দিই তোমাদের লাস্ট। ২টো এমসিকিউ, সরি, ১টা এমসিকিউ, ২টো শর্ট কোয়েশ্চেন, মানে মানে শর্ট যে লিখতে হয়, সত্য মিথ্যা দিতে পারে বা ওয়ান লাইনার দিতে পারে, ওরকম দিতে পারে। তাহলে এখানে কত হয়ে গেল? ৩ নাম্বার, আরেকটা ২ নাম্বার আসবে এই চ্যাপ্টার থেকে। এই যেমন ওজোন, মানে মেইন যেখান থেকে দেয় বলে দিই, ওজোন স্তর থেকে দিতে পারে, হ্যাঁ? গ্রিন হাউস ইফেক্ট দিতে পারে, গ্রিন হাউস গ্যাস দিতে পারে, ঠিক আছে? তো এইগুলো থেকেই কিন্তু জেনারেলি দেয়। এই ডায়নামো বলো, সৌরবিদ্যুৎ বলো, এইগুলো থেকে খুব একটা দেয় না। হ্যাঁ, তাপন মূল্যটা খুব দেয়। তাপন মূল্যর এককটা খুব দেয়। সাস্টেনেবল ডেভেলপমেন্টটা খুব দেয়। ঠিক আছে? এরপরে যে এক্সট্রা কনসেপ্ট গুলো রয়েছে, এর সাথে আমি মার্জ করতে চাইছিলাম, যেমন মিথেন হাইড্রেট কি, ঠিক আছে? জ্বালানির কোন জ্বালানির তাপন মূল্য বেশি, কোনটা কম, এইগুলো আমি শর্টস ভিডিওর মাধ্যমে করে দেবো। ঠিক আছে? কোনো প্রবলেম হবে না। আপাতত ক্লাস এতটুকুতেই শেষ করছি। থ্যাংক ইউ, মানে তোমরা যেভাবে সাপোর্ট করেছো ফার্স্ট ভিডিওতে আমার খুব ভালো লেগেছে। আশা করি এইভাবেই সাপোর্টটা করে যাও। আর ভিডিওস গুলো কমপ্লিট দেখো, তোমাদের নলেজ তো বাড়বেই। এর পাশাপাশি কি হয়ে যাবে? তোমাদের যে কনসেপচুয়াল জায়গাগুলো আছে, তোমাদের আর কোনো ডাউট লাগবে না। এরপর যখন বইটা করবে, এবার কোনো জায়গায় কিন্তু প্রবলেম থাকছে না। ঠিক আছে? সো নেক্সট একটা ওয়ান শট ভিডিও হবে। আফটার দ্যাট আমরা নেক্সট চ্যাপ্টারের দিকে মুভ করে যাব। ঠিক আছে? থ্যাংক ইউ। তো এইভাবেই এগোতে থাকো। তোমার আমার ফ্যামিলি, সবাই মিলে চলো এগোনো যাক। দিস ইজ মাই সেকেন্ড ইয়ার থার্ড ভিডিও। তো আশা করছি তোমরা আমার সাথে থাকবে। তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে কি লাগছে না, আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।